নমস্কার, শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান ভাগ্যভাস্কর ও আপনি। দেখুন, ঈশ্বর আমাদের ভাগ্য গড়ে, কিন্তু সেই ভাগ্যকে পড়তে পারেন একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্ব। আর এই মুহূর্তে আমরা যাকে পাই এই অনুষ্ঠানে, তাকে আমরা বলতে পারি যে ভারতবর্ষের অন্যতম সেরা জ্যোতিষ ব্যক্তিত্ব, এবং যার সঠিক প্রেডিকশন সাথে সঠিক রেমেডি দুটো মিলিয়ে কিন্তু আপনি আপনার জীবনের হারিয়ে যাওয়া অনেক ব্যাপারকে, মানে সফলতাকে হোক বা আপনার হারিয়ে যাওয়া জীবনের যে আশা আকাঙ্ক্ষাগুলো, সেগুলোকে আপনি কিন্তু ফিরে পেতে পারেন। এবং সেই কারণে বলবো যে সঠিক সময়ে যোগাযোগ করা এটাও কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এই মুহূর্তে আপনাদের জন্য উপস্থিত আছেন আপনাদের প্রত্যেকের প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব আচার্য ভাস্কর। তাকে প্রথমে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, ভাগ্য ভাস্কর আপনি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। আচ্ছা, এই অনুষ্ঠানে তো একটা মানে ট্রেডমার্ক আছেই যে অনুষ্ঠান শুরুর সাথে সাথে আপনারা ফোন করেন। আসলে অনেকেই থাকেন যে ফোনে কথা বলবেন বলে অনেকদিন ধরে অপেক্ষা করছেন, আর অনুষ্ঠানে লাইভ যখন দেখেন সরাসরি ফোন করতে শুরু করে দেন। আমরা কি ওনার সাথে কথা বলে নেব না? একটু ওয়েট করুক আমি। আচ্ছা, তার আগে যে আমাদের আজকের বিষয়টি সেটা বলবো যে সেই বিষয়টির দিকে প্রত্যেকে কিন্তু ভীষণভাবে মন দিয়ে শুনবেন, কারণ আমাদের এবছর মাধ্যমিকের রেজাল্ট বেরোবে আর কয়েকদিন পরে, এবং সেই রেজাল্ট রাশি অনুযায়ী কেমন হতে পারে তারই একটা বলবো যে আইডিয়া আপনাদের মধ্যে আমরা এই মুহূর্তে তুলে ধরবো, এবং আচার্য ভাস্কর রয়েছেন। আমি দেখুন, মাধ্যমিক পরীক্ষা তো প্রায় হতে চললো, শেষ হতে চললো বা হয়ে গেল বোধহয়। এরপর হয়তো উচ্চ মাধ্যমিক আছে। তো আমার কথা হচ্ছে যে অনেকে ভালো পরীক্ষা দেবে, কিন্তু আমরা দেখেছি বোর্ডের পরীক্ষা এটা হয় যে আমরা একরকম পরীক্ষা দিই কিন্তু রেজাল্ট আরেক রকম আসে। হয়তো আমরা আশা করছি না তার থেকে ভালো আসে, তার থেকে খারাপও আসে। তো সেইটার ক্ষেত্রে কার কে কোন মাসে জন্মানোর ফলে কি আসতে চলেছে তার রেজাল্ট কোন জায়গাতে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কয়েকটা কথাই বলে নেবো। সেটা হচ্ছে যে যদি জানুয়ারি মাসে যারা জন্মেছে তাদের ক্ষেত্রে মাধ্যমিকে লাইফ সায়েন্সে কিন্তু নম্বর কিন্তু কম হবে। লাইফ সায়েন্সের নম্বর কিন্তু কম হতে পারে, একটু থাকা দরকার, সাবধান থাকা দরকার। উচ্চ মাধ্যমিক নিয়ে যারা পড়াশোনা মানে পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বায়োলজিতে নাম্বারটা কিন্তু কম আসতে পারে। 2 নম্বর হচ্ছে ফেব্রুয়ারিতে কি হবে, ফেব্রুয়ারি মাসে যারা জন্মেছে তাদের মাধ্যমিকে অঙ্কে ভালো ফল আসতে পারে এবং ইতিহাসে নাম্বার একটু কম হবে। উচ্চ মাধ্যমিক কি হবে, উচ্চ মাধ্যমিকে ফিলোসফি, কেমিস্ট্রি এইগুলোতে কিন্তু নাম্বার কিন্তু কমতে পারে। আবার বলছি ফিলোসফি এবং কেমিস্ট্রিতে কিন্তু নাম্বার কমতে পারে। পরে আসবো, ফোন কি আছে দেখে। কে আছেন বলুন। নমস্কার। নমস্কার, আমি রাজেশ সিংহ বলছি। বলুন। আচ্ছা বলুন, কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে জানবো। বলুন, ডেট অফ বার্থটা বলবেন। 22শে ফেব্রুয়ারি 1992। 22শে ফেব্রুয়ারি 1992। সময়টা বলুন। 11টা 20 সকালবেলা। সকাল 11টা 20। জন্মস্থান দুর্গাপুর। দাঁড়ান 1 সেকেন্ড। সবটা ভিডিও দেখাতে বলবো। শনিবার জন্মবার তো, শনিবার। হ্যাঁ। তুলা রাশি, বৃষ লগ্ন, চিত্রা নক্ষত্র। এবার আমি ছকে চলে যাই। ছকে প্রথমে আসছে দ্বিতীয় কেতু। ঠিক আছে, দ্বিতীয় কেতু। নেপচুন অবস্থানটা দেখবো 1 2 3 4 5 6 7 8। অষ্টমে রাহু যুক্ত নেপচুন। মানসিক সমস্যা আসবে। এখন কর্মের জায়গাটা কেমন, আমি কাজকর্ম কি করছেন, কাজকর্ম করছেন না? কাজকর্ম নেই, আমি কাজ ছেড়ে দিয়েছেন। আচ্ছা, কাজে ছেড়ে দিয়েছেন কেন? কাজে কি মানে কোন রকম ভাবে মন দিতে, মানে আমার কাজে কোনো মন বসছে না, মানে ফোকাস করতে পারছেন না? কি হচ্ছে, ফোকাস করতে পারছেন না? না, ফোকাস করতে পারছি না কাজে। মনে হচ্ছে যেন কিরকম একটা অস্বস্তি লাগছে, সেই জন্য মানে এরকম ফিল হচ্ছে যে আমি পারবো না, কিছু আমার দ্বারা হবে না। হ্যাঁ হ্যাঁ। আগে তো এই ব্যাপারটা ছিল না, এখন এই ব্যাপারটা আসছে, তাই তো? না, আগে ছিল না। সবসময় একটা নার্ভাস, একটা সবসময় নার্ভাসনেসই কাজ করছে, মানে মনে হচ্ছে যেন আমি কিছুই পারবো না, আমি মানে ভুল জায়গায় এসেছি, আমি কাজ করতেই পারবো না একদম। অষ্টমে রাহু নেপচুন যুক্ত আছে। হ্যাঁ, অষ্টমে রাহু নেপচুন যুক্ত আছে, যেটাতে কি করে না
মেন্টাল যে ব্যালেন্স সেটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে, যার ফলে আপনার মানসিক স্থিরতা নষ্ট হয়েছে, আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না, ফোকাস করতে পারছেন না আপনার কাজের মধ্যে, এই ব্যাপারটা হচ্ছে। আপনি এই জন্য কোনো ডাক্তার টাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, আমি দেখিয়েছি ডাক্তার, সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি মানে ওষুধ খেলেই আমার খালি ঘুম লাগছে। ঘুম লাগছে মানে নার্ভাসনেসটা কাটছে না, শুধু ওষুধ খেলে ঘুম পাচ্ছে, তাই তো? হ্যাঁ। ওকে ওকে, দেখুন একটা জিনিস আপনাকে আমি বলছি যে ছকে লগ্নের চতুর্থে বৃহস্পতি আছে ঠিকই, আবার এটাও দেখতে হবে যে লগ্নে দ্বাদশ একাদশ দশম, একবার ছকটা দেখা, দ্বাদশ একাদশ দশম নবম, নবমে শুক্র মঙ্গল শনি, এটাকে ভালো করে আইডেন্টিফাই করুন। এই যে শুক্র মঙ্গল শনি, এখানে মঙ্গলের পাওয়ার আমি দেখে নেবো, মঙ্গলের পাওয়ার হচ্ছে 9.21 অর্থাৎ 15 নিচে। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু একটা চান্সেস থাকে যে আপনার মানসিক স্থিরতা বাইরে থেকে কেউ ক্ষতি করে বা খারাপ করার চেষ্টা করা হয়েছে, বুঝতে পারছেন? হ্যালো, যখন এই যোগটা থাকে তখন কিন্তু বাইরে থেকে কিন্তু কোনো ক্রিয়া বা কোনো কাজ করার ফলে এই ধরনের কিন্তু মানসিক স্থিরতা বা কনসেন্ট্রেশন বা ধৈর্য, এই ব্যাপারগুলো কিন্তু চলে যায়। আমার কাছে কিন্তু প্রচুর মানুষ আসে, আমি কিন্তু দেখি ব্যাপারগুলো, বুঝতে পারছেন? ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। মানে দেখুন আমাদের এখন এই যে এই যে মানসিক ব্যাপারটা নিয়ে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, মানে হ্যাঁ, প্রচুর প্রবলেম একদম আছে। একদম একদম, আমি ওটাই বলছি যে দেখুন আপনার এই যে মানসিক যে অস্থিরতা যেটা তৈরি হয়েছে না, যার জন্য আপনাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হচ্ছে, আপনি চাকরি ছেড়ে দিয়েছেন, আপনি কাজে মন দিতে পারছেন না, এইটাতে কিন্তু বাইরের ম্যানিপুলেশন আছে, মানে বাইরে থেকে ক্ষতির জায়গাটা করা হয়েছে, যার ফলে কিন্তু জায়গাটা এতটা বিগড়েছে। কারণ আপনার শত্রু স্থানটা খুব খারাপ আপনার। এবার আপনি যদি জিজ্ঞেস করেন যে কেন, আমি বলবো যে কেনর উত্তর অনেক রকম, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি জেলাসি, হিংসা, যে আপনি হয়তো খুব ভালো পারফর্ম করছিলেন, আপনি হয়তো খুব ভালো কাজ করছিলেন, খুব দক্ষতা দেখাচ্ছিলেন, যেটা কিন্তু আপনার এমন কেউ মানুষ আছে যার কিন্তু সেটা ভালো লাগেনি, তার কোনো কিছু তার বলছি আমি আগে যে কাজ করতাম না, মানে আমি খুবই ভালো কাজ করতাম, মানে তো ওইখান থেকে আমার এক বন্ধুর সাথে আমার মানে একটু ঝামেলা হয়ে ওইখান থেকে ছেড়ে দেওয়ার পর থেকে তারপরে আমি আর কোনো জায়গায় কিছু কাজ করতে পারছি না, মানে এই সমস্যা আমার শুরু হয়ে গেছে। রিসেন্টলি কোনো কাজ আপনার হাতছাড়া হয়েছে এর মধ্যে রিসেন্টলি? হ্যাঁ হয়েছে, আমি খুব একটা ভালো একটা জব অফার পেয়েছিলাম, কিন্তু আমি সেরকম করতে পারি। এই মানসিক অস্থিরতার জন্য করতে পারেননি? হ্যাঁ দেখুন প্রতিকার যদি আপনার যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু একটা আপনার বয়সটা পেরিয়ে যাচ্ছে, কারণ সময়টা আছে সব থেকে ইম্পর্টেন্ট, টাকা আপনি পরে কামিয়ে নিতে পারবেন, কিন্তু সময়টা যেটা চলে যাচ্ছে এই সময়টাকে ব্যাক করা যাবে না। তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি কিন্তু মানে সময়টা পেরিয়ে গেলে আপনার কিন্তু চাকরির যোগগুলো কিন্তু পেরিয়ে যাচ্ছে, আর কিন্তু পরে কিন্তু ভালো যোগ আসবে না। আপনি ইমিডিয়েটলি আপনি কিন্তু ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন, তন্ত্রবিদের সাথে যোগাযোগ করুন, করে আপনি কিন্তু জায়গাটাকে কিন্তু রেকটিফাই করান যে আপনার কনসেন্ট্রেশনের প্রবলেম হচ্ছে এবং জায়গাটা ম্যানিপুলেটেড হচ্ছে, মানে বাইরে থেকে ক্ষতি করা হয়েছে। তো এই জায়গাটাকে যদি ঠিক করা যায় তাহলে কিন্তু আবার আপনার কিন্তু একাগ্রতাকে কিন্তু আনা যাবে। আর আপনি বাড়িতে কিন্তু 15 মিনিট করে একটু মেডিটেশন করুন, ধ্যান, আচ্ছা ঠিক আছে? আর ভালো জ্যোতিষীর সাথে কনসাল্ট করিয়ে নিন, আমি এটাই আপনাকে বলবো। দেখুন আপনি তো একজন সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করেছেন, কিন্তু তবুও আপনার প্রবলেমটা ওভারকাম হচ্ছে না, এবং এরকম সমস্যা হয়তো আপনাদের মধ্যে অনেকেরই আছে। তাদেরকে বলবো যে অবশ্যই আপনার জন্মছকের গ্রহ নক্ষত্রের অবস্থানটা একবার দেখে নেবেন, এবং সেই ক্ষেত্রে আচার্য ভাস্করের সাথে আপনি না, কনসাল্ট করতে আচার্য পারেন। ভাস্করের কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? সেটা তো আপনি বলেন, কিন্তু না, মানে আমার যেটা মনে হয় এইভাবে মানে হিট অফ দ্য মোমেন্টে জায়গাটাকে ক্ল্যারিফাই করা এটা সবার পক্ষে সম্ভব নয়, এটার জন্য একটা স্পেশাল পারদর্শিতার দরকার। জ্যোতিষ জানলেই সম্ভব, সবার পক্ষেই সম্ভব, যে জ্যোতিষ জানে তার পক্ষেই সম্ভব, এটা কোনো ব্যাপার না। মানে আমি সবাইকে বলি যে আচার্য ভাস্করের কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনি যে কোনো কারোর কাছে যান, বিচারটা ঠিক হোক, মানে অ্যাটলিস্ট আপনার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা কেন হচ্ছে সেটা ডায়াগনোজড হোক আর কি, মানে সেটা ধরা পড়ুক যে কি কারণে। তো আমি চলে আসবো আমার পুরনো আলোচনায়, যে ফোনে আছেন, কি ফোনে আছেন, একটা ফোন আসছে, ধরে থাকুন। আমি যেটা বলছিলাম যে মার্চ মাসে রেজাল্ট, হ্যাঁ মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মার্চ মাসে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বাংলা ইংরেজি এই সাবজেক্টগুলো কিন্তু রেজাল্ট কিন্তু ভালো আসবে, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্সে কিন্তু রেজাল্ট কিন্তু নম্বর কিন্তু খারাপ আসবে। উচ্চ মাধ্যমিকে কি হবে, অ্যাকাউন্টেন্সিতে নাম্বার কিন্তু কম আসবে, অ্যাকাউন্টেন্সির নম্বর কম হবে, ইংলিশে ভালো হবে উচ্চ মাধ্যমিকে। এপ্রিল মাসে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু জিওগ্রাফি এবং ম্যাথের অঙ্কের যে বীজগণিত বা জ্যামিতি, অ্যালজেব্রা এবং জ্যামিতি, এই পোর্শনগুলোতে মানে নম্বর ভালো আসবে। আর
উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে ইকোনমিক্সে কিন্তু নাম্বার খারাপ আসবে, অঙ্কে ভালো আসবে। ম্যাথ বলতে সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন সেই ম্যাথের কথা বলছি। মে মাসে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলছি যে ইতিহাসে নম্বর ভালো আসবে। অপশনাল সাবজেক্ট হিসেবে যদি কম্পিউটার থাকে সেটা কিন্তু একটু খারাপ আসতে পারে। উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে কি হবে না, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ এবং কমার্সের ট্যাক্সেশন এই সাবজেক্টগুলোতে কিন্তু নাম্বার কিন্তু ভালো আসবে। খারাপ কিসে আসতে পারে, মাস কমিউনিকেশন নিয়ে যারা পড়াশোনা করছে, মাস কমিউনিকেশন আর্টসে। বেশ, আচ্ছা, কে মানে আমি একটা বলে দিই যে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদের জন্য এই যে আজকে একটা মেসেজ দেওয়া হচ্ছে, এটা কিন্তু কাউকে ভয় পাইয়ে দেওয়া বা একদমই না, একদমই না। আমার কথা হচ্ছে এটা আগে থেকে জেনে গেলে ওরা একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে নেবে এবং এই হয়ও যদি, আমার কথা হচ্ছে যদি হয়ও যদি, মাধ্যমিকটা তো জীবনের প্রথম পরীক্ষা, তো শেষ পরীক্ষা নয়, জীবনে অনেক কিছু বাকি আছে। একটা দুটো সাবজেক্ট ভালো খারাপে কিচ্ছু এসে যায় না। আমি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যে মাধ্যমিকে 90% নম্বর পেয়েছে, তারপর গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারেনি। আবার আমি এরকম স্টুডেন্ট দেখেছি যে মাধ্যমিকটা কোনো রকমের সেকেন্ড ডিভিশন পাস করেছে কিন্তু তারপর পিএইচডি করেছে। একদম তো কথা, মানে আমাদের জীবনের প্রত্যেকটা স্টেপই হচ্ছে আমার মনে হয় একটা যুদ্ধক্ষেত্র। অতএব এইটাকে লড়াই করে যেতে হবে। কে ফোনে আছে? সবসময় বজায় থাকবে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কাকলি দাস বলছি। কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থটা বলুন। 21/22/1995। কি বললো? 21-এর পরে মাসটা বুঝিনি। না, 22/1995। সময়? সঙ্গে সময়টা বলুন। টাইম অফ বার্থ? 7:20 সকাল। সকাল কটা? 7:20 সকাল ভোর 7:20। ওকে। আর জন্মস্থান? বর্ধমান। ঠিক আছে, সাথে থাকুন। আচ্ছা, প্রথমে আমি ছকটা দেখাতে বলছি যে আপনার জন্মবারটা রবিবার ছিল তো? কন্যা রাশি, মকর লগ্ন, হস্তা নক্ষত্র। একটু ধরে দেখুন, আমি ছকটা বার করি। চন্দ্রমঙ্গল আছে, খারাপ আছে। সেটা হচ্ছে যে লগ্নের অষ্টমে মঙ্গল, ঠিক আছে, মাঙ্গলিক দোষ তৈরি করছে। দ্বিতীয় শনি। দাম্পত্য জীবন কেমন যাচ্ছে? ভালো না খারাপ? দাম্পত্য জীবন কেমন যাচ্ছে? আপনি একটুখানি সরে কথা বলুন, একটু একটা ডিস্টারবেন্স। স্বামীর সাথে বনিবনা হচ্ছে? স্বামীর সাথে বনিবনা হচ্ছে? স্বামীর সাথে হচ্ছে না অশান্তি আছে তো, মানে অ্যাকচুয়ালি তাহলে ঠিক আছে, যেটা হচ্ছে সেটা বলুন। স্বামীর সাথে বনিবনা হচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, স্বামীর সাথে বনিবনা আছে, অন্য জায়গায় অশান্তি। আচ্ছা, স্বামী কোনো না কোনো নেশার সাথে যুক্ত? প্রচুর নেশা করে। কিসের নেশা? মদের নেশা? মদ খায়, মদের নেশা? শাশুড়ির সাথে আপনার স্বামীর সম্পর্ক কেমন? প্রচুর ভালো। কিরকম ভালো, একটু এক্সপ্লেন করতে পারবেন? প্রচুর ভালো মানে যা বলে মার কাছে গিয়ে, মানে সমস্যা হলে সবসময় মার কাছে গুঞ্জিয়ে সবসময় মায়ের কাছে থাকে, তাই তো? সবসময় মায়ের কাছে ঘোরাফেরা করে, আপনাকে সময় দেয় না? ঠিক তো? আপনার সন্তান আছে? আপনার মেয়ে আছে, তাকে আপনার কাছে আসতে দেয় না, ওদের কাছে রেখে দেয়? আপনার মেয়ে আছে, তাকে আপনার কাছে আসতে দেয় না, নিজেদের কাছে রেখে দেয়? আপনি নিজে, আপনার ছক তো চাকরির জন্য ভালো রয়েছে, আপনি নিজে কখনো কাজকর্মের জন্য চেষ্টা করেছেন? চাকরি বাকরি বা কাজকর্ম কিছু রোজগারের জন্য? হ্যালো, বলছি আপনি নিজে রোজগার পাতির জন্য কিছু চেষ্টা করেছেন কখনো? রোজগার করতে, আমাকেও রোজগার করতে দিচ্ছে না। হ্যালো, বুঝতে পারছি না। ও, আর রোজগার করতে অ্যালাউ করছে না? মানে আপনার শ্বশুর বাড়ি থেকে আপনাকে অ্যালাউ করেন না যে আপনি কাজকর্ম করুন বা চাকরি বাকরি করুন বা কিছু করুন, তাই তো? নিজে তো কিছু কাজ করে না,
আর আমাকেও কিছু কাজ করার আছে, যেতে মানে বারবার করতে বেরোতেই দিই না। গায়ে হাত তোলে হাজবেন্ড? হাজবেন্ডও একদমই কিছু কাজ করে না, যদিও আমি কাজ করবো আমাকে কাজ করতে দেয় না। আচ্ছা আপনার গায়ে হাত তোলে? হ্যাঁ, গায়ে হাত দিতেছে। এবার থেকে যদি একটা মারে আপনি 4টে মারবেন, ঠিক আছে? সব জিনিসের জ্যোতিষের প্রতিকার হয় না, কিছু কিছু ক্ষেত্রে নিজেকে শক্ত হতে হবে। আপনাকে একটা মারলে আপনি 4টে মারবেন। দেখুন, এই ক্ষেত্রে আপনার শাশুড়িকে আমি মেন কালপ্রিট ধরছি, বুঝেছেন? আপনার শাশুড়িকে যদি ঠিক মতো যদি টাইট দেওয়া যায় না, তাহলে পালাবার পথ পাবে না এবং আপনাদের সাংসারিক জীবনটা ভালো হবে। এখানে আপনার স্বামী তো দোষ আছেই, তার সাথে সাথে আপনার শাশুড়িও স্বামীকে যে ক্যাপচার করে রাখা বা ধরে রাখার যে প্রবণতা, সেটার ফলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে দিন দিন খারাপ হচ্ছে। এবং আমি যদি খুব ভুল না হয়, আপনার স্বামীকে কিন্তু নেশা কিন্তু ধরানো হয়েছে, স্বামীকে নেশা ধরানো হয়েছে, যার ফলে নেশাটা এত বাড়াবাড়ি হয়ে গেছে এবং নেশা করেছে আপনাকে গায়ে হাত তুলছে এবং সেটাতে মদত দিচ্ছে আপনার শাশুড়ি। তো সেই জায়গাটাকে শাশুড়িকে যদি একটু যদি ঠিক মতো ভাবে যদি টাইট করা যায় এবং যদি সেই মানে সেই আপনার গাইডেন্সে সেই দিকে যদি প্রতিকারটাকে যদি এগিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো আসবে। আপনার সংসারটা বেঁচে যাবে, সন্তানকে নিয়ে ভালো করে বাঁচতে পারবেন, বুঝেছেন? আর এখন বাড়িতে পড়ে পড়ে মার খাবেন না, মার দিলে মার দিন আপনি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, আমার মনে হচ্ছে যে আপনি বললেন না যে একটা মার খেলে 4টে মার খাবেন, একজন ওনার মতো গৃহবধূর কাছে এটা একটা হেল্পলাইনের মতন, মানে এটা মানসিক জোরটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। নয়তো সবাই ভয় পায় যে আমার কি হবে, না তাহলে অনেকে ভয় পায় যে তাহলে তো আমার সংসারটা একবারই ভেঙে যাবে, তাহলে তো আমার ইয়ে হবে না। আরে আপনার তো অলরেডি ভাঙার শেষেই একদম চলে গেছে, আর কি বাকি আছে? তো আপনি এখান থেকে যদি ফাইট ব্যাক না করেন, আপনি এখান থেকে যদি না ঘুরে দাঁড়ান, তাহলে কিন্তু আপনাকে আরো দমে যেতে হবে। জ্যোতিষী প্রতিকার করবে, তান্ত্রিক তন্ত্রের প্রতিকার করবে, কিন্তু তার সাথে সাথে আপনাকে নিজেকেও কিন্তু ফোঁসটা দেখাতে হবে। এটা কিন্তু রামকৃষ্ণদেব বলে গেছেন যে ছবল না মারো, ফোঁসটা দেখিও। আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে যে মেয়ের বিয়ে নিয়ে, যে আমার জামাই কি সরকারি চাকরি করবে, ব্যবসা যদি করে তাহলে কত টাকা কামাবে বা কত বড় পদে থাকবে। আমি একটা কথা বলি যে আগে দেখুন, আগে যার সাথে বিয়ে দিচ্ছেন সে মানুষ হিসেবে কেমন। মানুষ হিসেবে যদি ভালো না হয়, তাহলে আপনার জামাই যদি রেলের বড় ম্যানেজার হয় বা ব্যাংকের যদি বড় ব্রাঞ্চ ম্যানেজার হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু মানে তারপর যদি এসে যদি বউকে পেটায়, তাহলে সেটা কিন্তু আপনার জন্য কিন্তু ভালো হবে না, সেটা কিন্তু আপনার জন্য, আপনার মেয়ের জন্য কিন্তু ভালো হবে না। তাই কি বড় চাকরি বা কি বড় লেভেলে রয়েছে বা পদে রয়েছে, সেটা আগে দেখুন যে ছেলে হিসেবে কেমন, স্বভাব চরিত্র মানুষ হিসেবে কেমন, এইটা আগে মেন ব্যাপার। তারপর কিন্তু দেখবেন যে সে সরকারি চাকরি করে না বেসরকারি, না ব্যবসা, না অন্য কিছু করে, সেগুলো সেকেন্ডারি। এইটা কিন্তু অনেকে ভুল করেন। আচ্ছা, কেউ একজন ফোনে আছে, আমি চেম্বারগুলো বলে দিই, তারপর ফোন ধরবো। দর্শক বন্ধু, প্রত্যেক সোম বুধ শুক্র দমদমের নিজের চেম্বারে আমি বসি 12টা থেকে 4টে। শনি রবিবার যদি চান দেখাতে পারেন, আগে থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন। আর হাওড়া ময়দানে আমি বসবো এর মধ্যে। আর মেদিনীপুর, দুর্গাপুর, বর্ধমান, মেচেদা, এই চেম্বারগুলোতে আমি মাসে একবার করে যাই। তো যারা, আমি বারবার বলেছি, আবার বলছি, যে প্রকৃত সমস্যা, যে সমস্যাটা কাটছে না, যে আচার্য ভাস্করের কাছে না গেলেই নয়, মানে আমার কোমর ভেঙে গেছে, তার জন্য আসবেন। যে জটক বিচার করানোর জন্য যাব, বা আমার কেরিয়ারটা কেমন যাবে একটু দেখে দিন তো, বা রাশি লগ্নটা অনুযায়ী আমার সময়টা ঠিক চলছে না খারাপ চলছে, এইসব গল্প করার জন্য আমার কাছে আসবেন না। আপনার সময়ও দামি, আমার সময়ও দামি। লক্ষ লক্ষ কোটি কোটি জ্যোতিষী আছে, তারা সবাই ভালো, তাদের কাছে যান, তাদের কাছে দেখান। আমার কাছে এসে আপনার সময় নষ্ট করবেন না, আমার সময় নষ্ট করবেন না। যে প্রবলেমটা একান্ত মানে নিরুপায়, আপনি যে প্রবলেমটা সারছে না, সেটার জন্য আচার্য ভাস্কর, কারণ আমি বেশি ক্লায়েন্ট দেখি না। কে আছেন ফোনে? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি। আমার একটা ছেলের সম্বন্ধে জানার ছিল। ছেলের নাম কি? নাম আর ডেট অফ বার্থটা বলুন। ছেলের নাম গৌরব ব্যানার্জি। ওর 5ই সেপ্টেম্বর 2011-তে জন্ম। সময়? 5ই সেপ্টেম্বর 2011। সময়টা বলুন। সময় সকাল 7টায়, একদম 7টায়। আর জন্ম বর্ধমানে। ঠিক আছে, ওকে ওকে, ধরুন, সাথে থাকুন। আচ্ছা, এই অনুষ্ঠান আগে দেখেছেন না আজকে ফার্স্ট টাইম দেখলেন? না, অনুষ্ঠান দেখি, মাঝে মাঝে দেখা হয়। আচ্ছা, সময়টা, এই সময়টা বলছি, ছকটা আবার দেখাতে বলবো। যে সোমবার ছিল জন্মবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ, বৃশ্চিক রাশি। লগ্নে শনি, তৃতীয় গ্রহণ দোষ, পড়াশোনা 12টা বাজবে, পড়াশোনা করছে না করছে না? ওটাই সমস্যা, পড়াশোনা একদমই ছেড়ে দিয়েছে প্রায়। মানে কোন রকম বসে বইটা নিয়ে পড়ে কিনা জানি না। মোবাইল দেখে? হ্যাঁ, মোবাইলই সব, খাওয়া দাওয়া ফেলে মোবাইল দেখে। মোবাইলের আসক্তিটা কি দিন দিন বেড়ে যাচ্ছে? আগে একটু খেলাধুলা করতো, বাইরে যেত, সেটাও না, এখন শুধু মোবাইলটাই দেখে। মোবাইলটাই দেখে। আপনারা দেখতে দেন? আপনারা কোনো ইয়ে করেন না, মানে বাধা দেন না? সত্যি কথা বলতে প্রথম তো সেরকম আটকায়নি। হ্যাঁ। তো যখন অতিরিক্ত হয়ে গিয়ে পড়াশোনাও একদম পিছিয়ে গেল, খেলাটা পুরোই ছেড়ে দিল, ক্রিকেট খেলতো ভালো, এখন দেখছি কোনো লাভ হচ্ছে না। এখন ওটা নিয়ে নিলে বিভিন্ন রকম অশান্তি করছে, আর সেই অশান্তি কাছে আপনার মাথা মতো করে দিচ্ছেন, এটা ঠিক না। দেখুন, মোবাইলের আসক্তি ছাড়ানো যায়, তার জন্য আমি বারবার বলি যে যাদের মোবাইলের নেশার আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে কালার থেরাপি, ভাইব্রেশন থেরাপি, এই জিনিসগুলোকে দিয়ে কিন্তু আমরা কিন্তু মোবাইলের নেশা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু কাটানোর ক্ষেত্রে সফলতা এসছে। কিন্তু আরেকটা জিনিস বলুন, সেটা হচ্ছে ছক থেকে আমার যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে রেজাল্ট কি খুবই খারাপ হয়েছে গত 1-2 বছরে পরীক্ষার রেজাল্ট? 1 বছর আগের তো রেজাল্ট খুব খারাপ হয়েছে, 2 বছর আগে মোটামুটি হয়েছে। 2 বছর আগে মোটামুটি ছিল, 1 বছরে আরো মানে ডিটোরেট করে গেছে। ওটা একদমই বলার মতো না যা রেজাল্ট হয়েছে। মোবাইল কাটিয়ে নিলে কি খুব হিংস্রতা করে, মানে প্রচন্ড হ্যাঁ, ওটা তো করছে। ভায়োলেন্ট বলতে আগে জিনিসপত্র ছুটতো, ঠিক আছে, ওটার জন্য যখন আমরা বারণ ওটার জন্য যখন বকাঝকা করছি, এখন নিজের গায়ে ক্ষতি করছে, নিজে ঘুষি মারছে, ওয়ালে মাথা টুকছে, নিজের নখ দিয়ে নিজের গা ছেড়ে দিচ্ছে, এসব করছে। দেখুন, এই অবস্থা আপনি মোবাইলটাকে কাটিয়ে নিলে প্রতিকার হবে না। এক্ষেত্রে আমি যেটা বললাম যে কালার বা রং থেরাপি, হ্যাঁ, দিকের থেরাপি, মানে কোন দিকে মুখ করে বসলে মোবাইলটা হাতে থাকলেও সে মোবাইলটা নিতে ইচ্ছে করবে না, বা মন্ত্র যে ভাইব্রেশন থেরাপি, সেটা এগুলোকে অ্যাপ্লাই করে কিন্তু আমরা রেজাল্ট পাওয়া যায়। কিন্তু তার সাথে সাথে আপনার গার্জেনদেরকে কিন্তু কিছু জিনিস মেনে চলতে হবে। তো আপনারা সেটা চেম্বারে আসবেন, আমার কাছে আসতে কোনো ব্যাপার না, যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে যান, গিয়ে এইভাবে প্রতিকারটা করান, তাহলে কিন্তু জায়গাটা কিন্তু একটা রেমেডি পাবেন। সম্ভব। পৃথিবীতে ভগবান প্রত্যেকটা তালা বানিয়েছে, তার সাথে সাথে একটা করে চাবি দিয়েছে। এমন কোনো তালা নেই পৃথিবীতে যার চাবি নেই, ঠিক আছে? তো সেই চাবিটাকে ঠিক মতো ভাবে খুলতে হবে, তাহলে খুলবে। তো আমি এটাই বলছিলাম যে আমার কাছে অনেকে আসে, এসে বলে যে আচ্ছা গ্যারান্টি হবে, গ্যারান্টি। আর আমি বলি যে দাদা, আমি যে কালকে বাঁচবো বা আমি যে কালকে ইয়ে করবো, আমি নিজে গ্যারান্টি দিতে পারবো না, আমি আপনাকে কি গ্যারান্টি দেবো? তো অনেকে এরকম বলে যে না, আমাকে অমুক আসলো যে গ্যারান্টি দিয়েছে, এই করেছে, সে ইয়ে হয়েছে, আপনি কেন দেবেন না? আমি বলবো গ্যারান্টির জন্য হলে আমার কাছে আসবেন না, কারণ আমি নিজে গ্যারান্টি দিতে পারবো না, আমি আপনার গ্যারান্টি দেবো। তো এই কোনো জিনিসের জীবনে, এই পৃথিবীতে কোনো জিনিসের গ্যারান্টি হয় না। আমি 1 মিনিট পরে কি হবে সেটার আমি গ্যারান্টি দিতে পারবো না। জ্যোতিষী বলতে পারে যে এইটা হতে পারে, এইটা এই দিকে যেতে পারে, আপনি সাবধান হন, কিন্তু গ্যারান্টেড আপনার এই রেজাল্টটা হয়েই যাবে, এইটা যদি আপনাকে কেউ যদি বলে, তাহলে জানবেন যে আপনি কিন্তু আলটিমেটলি প্রতারিত হচ্ছেন। আপনি হয়তো সাময়িক ওই লোভে আপনি হয়তো টাকা খরচ করছেন, যে আমি তাহলে তো এটা পেয়ে যাবো, কিন্তু সময় চলে যাবে, তখন আপনি জ্যোতিষী পেছনে দৌড়বেন, জ্যোতিষী আপনাকে আর পাত্তা দেবে না। তো এই ব্যাপারটা কিন্তু গ্যারান্টি কিন্তু কোনো জিনিসে খুঁজতে যাবেন না, এটা একটা খুব বড় ইয়ে। তো যাদের ডেট অফ বার্থ টাইম নেই, তাদের কিন্তু আমি হাত দেখে বিচার করি, হস্তরেখা বিচার। তো আমি হস্তরেখার কয়েকটা পয়েন্ট আমি দেখাবো, যদি একটু জুম করা যায় তো ভালো হয়। আমি আরেকটা ব্যাপার বলি যে হস্তরেখার সাথে নিউমোরোলজি বা কালার থেরাপি, এগুলো আপনি সবকিছু করেন। মোবাইলের নেশার ক্ষেত্রে মানে কালার থেরাপি বা দিক থেরাপি, এগুলো নিয়ে পরে কথা বলবো, এগুলো খুব ভালো ইয়ে করা যায়। দেখুন, বুধের নিচে যদি স্পট থাকে, এরকম স্পট থাকে, তাহলে বুঝতে হবে যে ব্যবসা কিন্তু খারাপ হবে, ঠিক আছে, যদি চলে আসে হঠাৎ স্পট, এটা একটা। 2 নম্বর হচ্ছে যে কেতুর জায়গায় যদি, এই যে কেতুর জায়গায়, এখানে যদি এই জায়গাটা যদি টিপলে যদি গর্ত হয়, মানে হাতে জল নেওয়ার মতো করে হাতটা নিয়ে যদি কেতুর এই জায়গাটা যদি টিপলে যদি গর্ত হয়, তাহলে বুঝতে হবে দাম্পত্য জীবন কিন্তু ছাড়খাড় হয়ে যাবে। শনি থেকে যদি আবছা রেখা, এই যে শনি, এই যে এটা হচ্ছে ধরুন আয়ু রেখা, এটা হচ্ছে ভাগ্য রেখা, এটা হচ্ছে ব্রেন রেখা, এটা হচ্ছে হৃদয় রেখা। এবার শনি থেকে যদি আবছা কোনো রেখা যদি এসে যদি এই ভাগ্য রেখার সাথে মেশে, তাহলে বুঝতে হবে যে প্রচুর ধার দেনা হয়ে যাবে, প্রচুর ধার দেনা। এবার 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে চন্দ্রের স্থানে দেখাচ্ছি, চন্দ্রের স্থানে যদি স্পট এসে যায়, স্পট চন্দ্রের স্থানে,
এই চন্দ্রস্থানে যদি স্পট এসে যায় তাহলে কিন্তু আপনার সন্তান প্রাপ্তিতে কিন্তু বাধা আসবে, সন্তান এসেও আসবে না। তাহলে আশা করছি প্রত্যেকে সবকিছু শুনে নিয়েছেন। আর আজকের পর্ব এতটুকুই। সবাই ভালো থাকুন। নমস্কার।